দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি। আজ 16ই আগস্ট শুক্রবার জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই এক নজরে সংবাদ শিরোনাম। দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্লোগান তুলে আজ বাংলা স্তব্ধ করার ডাক বিজেপির। মশাল মিছিল করবে বিজেপির মহিলা মোর্চা। আরজি করে হামলা চালিয়েছে রাম বাম জোট। পুলিশের পাশে দাঁড়িয়ে এখনো ফাঁসির দাবিতে সোচ্চার মমতা। বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত ভারতীয়রা। পড়শি দেশের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ মোদির। বিপদ বাড়ছে শেখ হাসিনার। বাংলাদেশের বিদেশমন্ত্রীর ইঙ্গিতে ভারতের অস্বস্তি বৃদ্ধির জল্পনা। তৃণমূলের মুখপাত্রের পদ থেকে অপসারিত শান্তনু। সাংবাদিক বৈঠকে জানালেন জয়প্রকাশ। সিএএ বিরোধী বিক্ষোভের কেন্দ্রস্থল অসমে নতুন আইনে প্রথম নাগরিকত্ব প্রদান। সেপ্টেম্বর থেকে বেড়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। বিরাট পরিকল্পনা রাজ্য সরকারের। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডকে হাতিয়ার করে এবার পথে নামছে বঙ্গ বিজেপি। নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু বলেন, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। পাশাপাশি তিনি আজ বাংলাকে স্তব্ধ করার ডাক দিয়েছেন। বাংলাকে স্তব্ধ করতে কিভাবে পরিকল্পনা সাজিয়েছে গেরুয়া শিবির তার বর্ণনা দিলেন বিরোধী দলনেতা ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি সূত্রে জানা যায়, বিজেপি রাজ্য স্তরের নেতাদের উপস্থিতিতেই হবে আন্দোলন। আরজিকর হাসপাতালের কাছাকাছি কোনো স্থানে মঞ্চ বেঁধে শুরু হবে বিক্ষোভ কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবি করবেন তারা। পাশাপাশি বিজেপির মহিলা মোর্চা হাজরা মোড় থেকে কালীঘাট পর্যন্ত মোমবাতি ও মশাল মিছিল করবে। আজকের কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমের সামনে বলেন, শুক্রবার বেলা 11টা থেকে কলকাতা এবং জেলায় জেলায় আন্দোলন কর্মসূচি শুরু হবে। সাধারণ মানুষের কাছে আগামীকাল দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত দোকানপাট এবং সমস্ত কাজকর্ম বন্ধ রেখে প্রতিবাদে সামিল হওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি। পাশাপাশি দুপুর 2টো থেকে রাজ্যের প্রতিটি জেলায় পথ অবরোধ করবেন বিজেপির নেতা কর্মীরা। বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে টি পার্টিতে ঢুকেই সরাসরি রাজভবনের বাইরের বারান্দায় চলে যান মুখ্যমন্ত্রী। গতকালের ঘটনা নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাদের উপরে রাগ কড়া ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বাম রামের প্রসঙ্গ টেনে বিজেপি এবং সিপিআইএমকে একহাত নিলেন মমতা। মুখ্যমন্ত্রীর সঙ্গেই রাজভবনে গিয়েছেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। টি পার্টিতে ঢুকেই সরাসরি রাজভবনের বাইরের বারান্দায় চলে যান। সূত্রের খবর, রাজভবনের টি পার্টিতে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে আমন্ত্রণ জানানো হয়নি কলকাতা পৌরসভার মেয়রকেও। যদিও মুখ্যমন্ত্রী দুজনকে নিয়েই রাজভবনের ভেতরে ঢুকেছেন। তা নিয়েই কার্যত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজভবনের ভিতরে অনেকেই আসেন, অনেকেই আমন্ত্রিত, তাই আমি টিম নিয়ে আসব। আমার একা আসতে সমস্যা আছে বলেছিলাম আমি। বাংলার মাটিটা সংস্কৃতি এটা মনে রাখতে হবে। রাজভবনের বাইরেই তিনি জানান, রাজভবনের ভেতর এক ফোঁটা জলও আমি মুখে দেইনি। ৭৮তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে বাংলাদেশ প্রসঙ্গে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ১৪০ কোটি ভারতীয়ের উদ্বেগের কথা জানান তিনি। পাশাপাশি শান্তির বার্তা দিয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলি যাতে সমৃদ্ধি ও শান্তির পথে হাঁটে তা সবসময় চায় ভারত। এদিন বাংলাদেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে যা কিছু ঘটেছে তা নিয়ে উদ্বেগের বিষয়টি আমরা একটি প্রতিবেশী দেশ হিসেবে বুঝতে পারছি। আশা করছি যে সেখানকার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। বাংলাদেশের হিন্দু এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ১৪০ কোটি ভারতীয়। তারা চাইছেন সেদেশের হিন্দু ও সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার দিকটি নিশ্চিত হোক। তিনি আরো বলেন, আগামী দিনেও ভারত তার বিকাশ যাত্রায় বাংলাদেশের জন্য শুভকামনা জানানো চালিয়ে যাবে, কারণ আমরা মানবজাতির কল্যাণের কথা চিন্তা করি। মঙ্গলবার ছেলের এক্স হ্যান্ডেলের মাধ্যমে শেখ হাসিনার এক বিবৃতি সামনে এসেছিল। সেখানে তিনি দেশ ত্যাগের পর প্রথমবারের জন্য নীরবতা ভেঙে বলেছিলেন, যারা হত্যাকাণ্ড ও ধ্বংসের সঙ্গে জড়িত তাদের বিচার করা হোক। ঠিক তারপরেই পাল্টা চাপ তৈরি করেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেছেন, হত্যার অভিযোগ সহ শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন মামলা বৃদ্ধি পাচ্ছে। তাই বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেবে ভারতের কাছে তাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করতে বলবে কিনা। কি বলেছিলেন শেখ হাসিনা? সম্প্রতি শেখ হাসিনা বলেছিলেন, প্রতিবাদের নামে সারা দেশে ধ্বংসলীলা চলছে। ছাত্র, শিক্ষক, পুলিশ, সাংবাদিক, সমাজকর্মী, সাধারণ মানুষ, আওয়ামী লীগের নেতা কর্মী সহ অনেকের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা 1975-এর 15ই আগস্টের কথা উল্লেখ করে বলেছেন,
বলেছিলেন তার মতো যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদেরকে গভীর সমবেদনা জানাচ্ছেন, আর যারা এই হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। তিনি আরো বলেছিলেন, প্রতিবাদকারীরা শুধু তাকেই টার্গেট করেননি, যে বাড়িতে তারা থাকতেন সেটিকেও টার্গেট করা হয়েছিল। স্মৃতিকে ধুলোয় মেশানো হয়েছে, তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। এক সাক্ষাৎকারে বাংলাদেশের ভারপ্রাপ্ত বিদেশ মন্ত্রী তৌহিদ হোসেন বলেছেন, অনেক মামলার মুখোমুখি হচ্ছেন শেখ হাসিনা, ফলে দেশের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রক যদি সিদ্ধান্ত নেয় তাহলে তাকে বলতে হবে বাংলাদেশে ফেরত যেতে। এটা যদি হয় তাহলে ভারত সরকারের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে। তবে তিনি নিশ্চিত ভারত এটা জানে এবং এ ব্যাপারে তারা যত্ন নেবে। তবে এই ব্যাপারে ভারতের বিদেশ মন্ত্রকের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। বুধবার বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মুখপাত্রের পদ থেকে একজনকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে, তবে সেই সময় নাম জানাননি তিনি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার জানিয়ে দিলেন, প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তৃণমূলের সহ সভাপতি জানান, তৃণমূলের কংগ্রেসের যে মুখপাত্রদের তালিকা রয়েছে সেখান থেকে প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটা কদিন আগেই হয়েছে। আরজিকর হাসপাতালের ঘটনা শুরুর পরপরই তাকে সরানো হয়েছে। গত কয়েকদিনের মিডিয়ার সামনে উনি যে বক্তব্য তুলে ধরেছিলেন সেই বক্তব্য ওনার নিজের, দলের এ বিষয়ে কোনো দায়িত্ব নেই। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর সরব হন সেখানকার প্রাক্তনী তথা রাজ্যসভা তৃণমূলের প্রাক্তন সাংসদ ডক্টর শান্তনু সেন। চিকিৎসকদের প্রতিবাদকে সমর্থনে শুধু নয়, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধেও অভিযোগ করেন শান্তনু। এরপরই এদিন সাংবাদিক বৈঠক করে তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হলো, শান্তনুর বক্তব্য একান্তই তার নিজের, দলের তাতে কোনো সায় নেই। 2019-এর শেষের দিকে এবং 2020-র প্রথমের দিকে সিএএ নিয়ে বিক্ষোভের জেরে তোলপাড় হয়েছিল অসম। তারপর ব্রহ্মপুত্র দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। এবার সেই রাজ্য থেকেই নতুন নাগরিকত্ব আইনে প্রথম নাগরিকত্ব পেলেন এক ব্যক্তি। আইনটি পাশ হওয়ার প্রায় 4 বছর পরে এই বছরের মার্চে আইনের নিয়মাবলী নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক। সেই সময় 50 বছর বয়সী অসমের দুলন দাস সহ 8 জন নতুন নাগরিকত্ব আইনের অধীনে আবেদন করেছিলেন। ভারতে পালিয়ে এসে দুলন দাস জানিয়েছেন, বাংলাদেশে নৃশংসতার মুখে পড়ার পরে পরিবারের সঙ্গে অসমের শিলচরে পালিয়ে আসেন। বাংলাদেশের সিলেটের বাসিন্দা ছিলেন তারা। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দুলন দাস জানিয়েছেন, নাগরিকত্বের শংসাপত্র সংগ্রহ করতে তাকে গুয়াহাটির আঞ্চলিক পাসপোর্ট অফিসে যেতে বলা হয়েছিল। বার্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তাকে নাগরিকত্বের শংসাপত্র নিয়েও বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুলন দাস। তার আইনজীবী ধর্মানন্দ দাস জানিয়েছে, সিএএ এর নিয়মগুলি প্রকাশিত হওয়ার পরে গত এপ্রিলে নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন দুলন দাস। তিনি জানিয়েছেন, এখনো পর্যন্ত অসমে সিএএ এর অধীনে 8 জন নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে 2 জন আবার তাদের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। কবে এসেছিলেন ভারতে, কিশোর অবস্থায় পরিবারের সঙ্গে ভারতে এসেছিলেন বলে জানিয়েছেন দুলন দাস। পরিবারের উপরে একাধিক হামলার পরে 1988 সালে অসমে আসেন। এরপর 1996 সাল থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা ভোট দিচ্ছেন। 1971-এর পরে ভারতে এসে নাগরিকত্ব চাওয়ার কারণে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনের অর্থাৎ এনআরসির জন্য আবেদন করেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের হাত খরচের জন্য চালু করেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, তবে এই প্রকল্পের টাকা কি বাড়ছে? এসেছে বিরাট আপডেট। তৃণমূল সরকারের সর্বাধিক চর্চিত প্রকল্পের মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সূচনা হয়েছিল লক্ষ্মীর ভান্ডারের, যার মাধ্যমে বাংলার মা বোনেদের হাতে মাস গেলে অর্থ সাহায্য তুলে দেওয়া হয়। এর আওতায় প্রথম দিকে সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হতো। বর্তমানে টাকার পরিমাণ বৃদ্ধি করে করা হয়েছে যথাক্রমে 1000 টাকা ও 1200 টাকা। রাজ্যের বহু মহিলা রয়েছেন যারা এই প্রকল্পের টাকা পেতে মুখিয়ে থাকেন। কবে প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে তার জন্য তাদের তর সয় না বললেই চলে। তবে লক্ষ্য করলে দেখা যাবে, পশ্চিমবঙ্গে এখন অনেক পরিবার রয়েছে যাদের কাছে সরকারের তরফ থেকে দেওয়া এই 1000 অথবা 1200 টাকা সংসার চালানোর ক্ষেত্রেও অনেকটাই সাহায্য করে থাকে। শোনা যাচ্ছে, লোকসভা ভোটে ব্যাপক সাফল্যের পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবারও বাড়ানো হতে পারে টাকার পরিমাণ। আগামী দিনে সরকার এই প্রকল্পে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত অনুদান দিতে পারে বলেও জল্পনা। তবে যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। খবর এখন এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো
খবরগুলো সবার প্রথমে পেতে আপনাদের প্রিয় শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।